final stop, the ultimate solution. আচ্ছা, আধুনিক টিচিং মেথড বলতে আমরা আসলে কি বুঝি? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টাই দেখব। শিক্ষাবিজ্ঞানের এমন কিছু জরুরি প্রশ্ন আর তার উত্তর খুঁজে বের করব যা দিয়ে বলা যায় একজন আদর্শ শিক্ষকের প্লেবুক তৈরি হয়। তো চলুন শুরু করা যাক। তো আজকের দিনে একজন গ্রেট টিচারের আসল সিক্রেটটা কি? দেখুন, ব্যাপারটা শুধু বইয়ের তথ্য জানানো না। আসল কাজটা হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট মানে প্রত্যেকটা শিক্ষার্থী নিজেকে মেলে ধরতে পারে। কিন্তু সওয়াল হলো, শিক্ষকরা এটা করেন কিভাবে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। আজকে আমরা মূলত 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব করে শেখা বা লার্নিং বাই ডুইং কি। এরপর জানব কিভাবে স্টুডেন্টদের অগ্রগতি মাপা হয়। তারপর কথা বলবো কিভাবে প্রত্যেক ধরনের শিক্ষার্থীকে পড়ানো যায়, বইয়ের বাইরের জগৎটা কতটা জরুরি, আর সবশেষে একজন চিন্তাশীল শিক্ষক কিভাবে নিজেকে আরও উন্নত করতে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, করে শেখা মানে লার্নিং বাই ডুইং। দেখুন, আধুনিক শিক্ষার একদম মূলে কিন্তু এই আইডিয়াটাই আছে, ছাত্রছাত্রীকে অভিজ্ঞতার একেবারে কেন্দ্রে রাখা। তারা শুধু বসে বসে শুনবে না, বরং অ্যাক্টিভলি অংশ নেবে। চলুন ব্যাপারটা আরেকটু ডিটেলসে দেখি। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে আমরা বলছি শিশু কেন্দ্রিক শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড সেন্টার্ড পেডাগজি, এটা আসলে কি? খুব সহজ করে বললে ব্যাপারটা হলো ক্লাসের ফোকাসটা টিচারের থেকে পুরোপুরি স্টুডেন্টের ওপর নিয়ে আসা। মানে একটা ধরাবাঁধা সিলেবাসের বদলে স্টুডেন্টের নিজের ইন্টারেস্ট, তার কৌতূহল, সেটাই ঠিক করে দেবে সে কিভাবে শিখবে। লার্নিং প্রসেসটা এখান থেকেই শুরু হয়। আচ্ছা, শিক্ষা যদি শিশুকেন্দ্রিকই হয়, তাহলে পরের প্রশ্নটা হলো, স্টুডেন্টরা সবচেয়ে ভালোভাবে শেখে কিভাবে? আর এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে অভিজ্ঞতায়, মানে এক্সপিরিয়েন্সে। মানে ব্যাপারটা শুধু বইয়ের পাতায় আটকে থাকা নয়, আসল কথা হলো যা শিখছে সেটাকে বাস্তবে কাজে লাগানো। কারণ ভাবুন তো, যখন আমরা নিজেরা কিছু একটা করি, হাতে কলমে শিখি, সেই জ্ঞানটা কিন্তু মাথা একদম গেঁথে যায়, তাই না? এটাই হলো এক্সপিরিয়েন্স লার্নিং। কিন্তু শেখাটা কি শুধু একা একাই হয়? একদমই না। একে অপরের কাছ থেকে শেখারও একটা দারুণ উপায় আছে, আর সেটাকে আমরা বলি সহযোগিতামূলক শিক্ষা বা কোল্যাবোরেটিভ লার্নিং। আর এর সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা কি জানেন? স্টুডেন্টরা শুধু টপিকটাই শেখে না, এর সাথে সাথে তারা আরও অনেক কিছু শেখে। যেমন কিভাবে টিমে কাজ করতে হয়, কিভাবে কমিউনিকেট করতে হয়, আর কিভাবে অন্যের মতামতকে সম্মান করতে হয়। এগুলো কিন্তু জীবনের জন্য খুব জরুরি স্কিলস। বেশ, আমরা দেখলাম কিভাবে স্টুডেন্টরা অ্যাক্টিভলি শেখে। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে, শিক্ষার্থীদের অগ্রগতি পরিমাপ। মানে তারা যে শিখছে সেটা আসলেই কতটা বুঝতে পারছে তা তো জানতে হবে, তাই না? এর জন্য একজন টিচারের কাছে কিছু টুলস থাকা দরকার। চলুন সেই টুলগুলো কি কি সেটা দেখি। তো মূল্যায়নের একটা খুব জরুরি ধরন হল গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। কিন্তু কি এটা? খেয়াল করে দেখুন, এই মূল্যায়নটা কিন্তু শেখার শেষে হয় না, বরং পুরো শেখার প্রসেসটা চলার সময় এটা করা হয়। এর আসল উদ্দেশ্য কিন্তু মার্কস বা গ্রেড দেওয়া না। আসল উদ্দেশ্য হল কোথায় সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করা আর শেখার পদ্ধতিটাকে আরও ভালো করে তোলা। এখন চলুন এর ঠিক উল্টো কনসেপ্টটা দেখি, আর এটা আমাদের সবার কাছেই খুব পরিচিত। হ্যাঁ, এটাই হলো আমাদের সেই চিরাচরিত পরীক্ষা পদ্ধতি, যেমন ফাইনাল পরীক্ষা বা টার্ম টেস্ট। মানে একটা নির্দিষ্ট চ্যাপ্টার বা কোর্স শেষ হওয়ার পর দেখা হয় যে একজন স্টুডেন্ট মোট কতটুকু শিখল, আর তারপর সেটার ওপর ভিত্তি করে গ্রেড দেওয়া হয়। তো দেখুন, এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা খুব পরিষ্কার। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়ন হলো একটা চলন্ত প্রক্রিয়া যা শেখার পথে গাইড করে। অন্যদিকে সামেটিভ অ্যাসেসমেন্ট বা সমষ্টিগত মূল্যায়ন হলো সেই পথের শেষে একটা ফাইনাল রিপোর্ট কার্ডের মতো। ওকে, এবার আমরা আমাদের আলোচনার তৃতীয় পর্বে চলে এসেছি, প্রতিটি মনকে শেখানো। এতক্ষণ আমরা কথা বলছিলাম কিভাবে শেখানো হয় তা নিয়ে, এখন আমরা ফোকাস করব কাদের শেখানো হয় সেটার ওপর। কারণ একটা ক্লাসে তো নানা ধরনের স্টুডেন্ট থাকে, তাই না? আর সেখানেই আসল চ্যালেঞ্জ। তাহলে সওয়ালটা হলো, একটা ক্লাসরুমকে কিভাবে সবার জন্য, মানে সব ধরনের শিক্ষার্থীর জন্য উপযুক্ত করে তোলা যায়। এটা কিন্তু মডার্ন এডুকেশনের একটা কোর কোয়েশ্চেন। দেখুন, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কিন্তু শুধু সব স্টুডেন্টকে একটা ক্লাসে এনে বসিয়ে দেওয়া না। আসল কথা হলো পড়ানোর পদ্ধতিটাকে এমনভাবে ডিজাইন করা যাতে প্রত্যেকটা স্টুডেন্টের শেখার সুযোগ থাকে। আর সবচেয়ে জরুরি হলো যাতে সবাই নিজেকে সেই ক্লাসের একজন গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে।
আর এটাও আমাদের বুঝতে হবে যে কিছু কিছু শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে কিছু নিউরোলজিক্যাল চ্যালেঞ্জ থাকতে পারে, যেমন ধরুন ডিসলেক্সিয়া মানে পড়তে অসুবিধা বা ADHD। এদের সমস্যাটা বোঝা এবং তাদের জন্য সঠিক সাপোর্ট সিস্টেম তৈরি করা, এটাই কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা খুব বড় অংশ। হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটা কিন্তু দারুণ একটা জিনিস। এটা আমাদের বলে যে স্মার্ট হওয়ার কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা নেই, অনেক রকম উপায় আছে। কেউ হয়তো কথা বলা বা লেখায় ভালো, কেউ আবার অঙ্কে, আবার কেউ হয়তো খেলাধুলায় বা ছবি আঁকায় দারুণ। একজন ভালো টিচার কিন্তু এই সব ধরনের বুদ্ধিমত্তাকেই গুরুত্ব দেন এবং সম্মান করেন। আচ্ছা, এবার আসা যাক আমাদের চতুর্থ পর্বে, বইয়ের বাইরে। দেখুন, একজন শিক্ষার্থীর বেড়ে ওঠা তো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, তাই না? একটা পজিটিভ আর ক্রিয়েটিভ পরিবেশ তৈরি করাটাও ঠিক ততটাই জরুরি। এটা তার পুরো বিকাশে একটা বিরাট ভূমিকা রাখে। একটা পজিটিভ ক্লাসরুম কিন্তু একদিনে তৈরি হয়ে যায় না, এর জন্য সময় লাগে। এখানে দরকার বিশ্বাস, একে অপরের প্রতি সম্মান আর স্টুডেন্টদের ছোট বড় প্রত্যেকটা অ্যাচিভমেন্টকে সেলিব্রেট করা। এই জিনিসগুলোই পরিবেশটাকে সুন্দর করে তোলে। আর ক্লাসে যদি কেউ একটু দুষ্টুমি করে বা নিয়ম না মানে, তখন তাকে বকাঝকা বা শাস্তি দেওয়ার বদলে তার আচরণের পেছনের কারণটা খোঁজাটা বেশি জরুরি। কেন সে এমন করছে সেটা বুঝে তাকে পজিটিভলি গাইড করাটাই কিন্তু আসল সমাধান। আচ্ছা, এই যে পড়াশোনার বাইরে এত কিছু হয়, খেলাধুলা, গান, নাটক, ডিবেট, এগুলোর গুরুত্বটা ঠিক কি? এগুলোকে আমরা বলি কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ। আর এগুলো কিন্তু শুধু টাইম পাস না, এগুলো স্টুডেন্টদের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। তারা শুধু বইয়ের জ্ঞানই নেয় না, বরং কিভাবে সুস্থ থাকতে হয়, কিভাবে ক্রিয়েটিভ হতে হয়, আর কিভাবে সবার সাথে মিশতে হয়, এই সব কিছুই শেখে। আর এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, পঞ্চম পর্ব, চিন্তাশীল শিক্ষক। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম তার সবকিছুর কেন্দ্রে কিন্তু একজনই আছেন, শিক্ষক। কারণ একজন গ্রেট টিচার নিজেও কিন্তু একজন লাইফ লং স্টুডেন্ট। তার নিজের শেখা আর ভালো হওয়ার জার্নিটা কখনো শেষ হয় না। তো শিক্ষকরা নিজেদের আরও উন্নত করার জন্য একটা দারুণ টুল ব্যবহার করেন, যেটাকে বলা হয় শ্রেণীকক্ষে কর্মসহায়ক গবেষণা বা ক্লাসরুম অ্যাকশন রিসার্চ। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। প্রসেসটা কিন্তু খুব সহজ, একটা চক্রের মতো। প্রথমে একজন টিচার তার ক্লাসের কোনো একটা সমস্যা খুঁজে বের করেন। তারপর সেই সমস্যার সমাধানের জন্য একটা নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন। এরপর দেখেন সেটার রেজাল্ট কি হলো, আর সেই রেজাল্ট দেখে নিজের পড়ানোর পদ্ধতিতে আরও উন্নতি আনেন। এটা একটা কন্টিনিউয়াস সাইকেল, চলতেই থাকে। শেষ প্রশ্নটা হলো, ক্লাসরুম তো সবসময় বদলছে, তাই না? তাহলে সেরা শিক্ষকরা এর সাথে তাল মিলিয়ে চলেন কিভাবে? উত্তরটা খুব সহজ, আবার খুব গভীরও। তারা সবসময় শিখতে থাকেন, নতুন পরিস্থিতির সাথে নিজেদের খাপ খাইয়ে নেন, আর সবসময় নিজের কাজ নিয়ে চিন্তা করেন। কারণ সেরা শিক্ষকরা জানেন তাদের নিজেদের শেখাটা কখনোই শেষ হবে না।